নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে যুগান্তকারী রায় দিয়েছে তার অভিঘাত বঙ্গজীবনে পড়বে এবং ভোটের আবহে দাঁড়িয়ে থাকা বাংলাতেও পড়বে এবং অবশ্যই শাসক দল ইতিমধ্যেই কোণঠাসা, এই রায়ের পর তারা আরো কোণঠাসা হবে। অর্থাৎ যে সংগঠিত আর্থিক অপরাধ এই জমানায় সংগঠিত হয়েছে তার দায় 13 তলা 14 তলা কালীঘাট ক্যামাক স্ট্রিট কেউ এড়াতে পারে না। যতই বলুন না কেন, কিছু জানতো না, কিছু জানতাম না, কেউ যদি ব্যক্তিগতভাবে দুর্নীতি করে দায় তার। তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, সমর্থন করে না, জিরো টলারেন্স করাপশনের প্রতি। এইসব হজবরলা তৃণমূল তো বলেই থাকে। সবজান্তা মুখপাত্র থেকে তরুণ মুখপাত্ররাও কিরকম মরিয়া হয়ে ডিফেন্ড করে স্টুডিওতে বসে, হয়তো নিজেরাও বিশ্বাস করে না যে কথাগুলো বলছে, কিন্তু ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করলে যা হয়, সিইও ম্যানেজিং ডিরেক্টর যা বলে দিয়েছে সেইটাকেই বলে যেতে হবে। বিশ্বাস করি বা না করি, বিশ্বাস না করলে দরজা দেখিয়ে দেওয়া হবে। বিভিন্ন সমীক্ষক সংস্থা কি বলেছে? বিজেপি 19 থেকে 29টি আসন পাবে। অমিত শাহ বলছেন 30টা আসনের লক্ষ্যমাত্রা। যদিও অনেকে বলেন যে ইসবার 200 পার বলে 77-এ বিজেপি থেমে গেছিল, তাহলে অমিত শাহের এই বাগাড়ম্বরের পিছনে কোনো বাস্তব ভিত্তি নেই। তারা এটা ভুলে যান যে 19 সালে অমিত শাহ বলেছিলেন বিজেপি 22টা পাবে, পেয়েছিল কিন্তু 18টা। এবার লোকসভা নির্বাচন নেতৃত্বের প্রশ্নে গণভোট এবং পশ্চিমবঙ্গে লড়াইটা একদিকে তো মোদিজির নেতৃত্বের পক্ষে গণভোট যেমন আছে, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও গণভোট। উত্তরবঙ্গে তৃণমূলের খাতা খোলা সমস্যা, রায়গঞ্জে একটু লড়াই হবে। তৃণমূল খাতা খুলতে পারে শুধুমাত্র জঙ্গিপুরে। অর্থাৎ কোচবিহার থেকে বহরমপুর যে 11টি আসন আছে তার মধ্যে রায়গঞ্জে লড়াই হবে আর জঙ্গিপুরে খলিলুর রহমানের জেতার সম্ভাবনা প্রবল। বাকি 9টা আসন তৃণমূল পাবে না। তাহলে 31টা আসনের মধ্যে লড়াই। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আদালতের ল্যান্ডমার্ক জাজমেন্ট ফ্লোটিং ভোটারদেরও প্রভাবিত করবে। যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় তাদেরকে ভাবতে হবে, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, চাকরি, শিক্ষাকে অগ্রাধিকার দেবেন নাকি 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডারকে অগ্রাধিকার দেবেন? তারা কি অন্নপূর্ণা ভান্ডার চান নাকি চান না? তারা কি চান ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মেইনস্ট্রিম পলিটিক্সের সঙ্গে যুক্ত হোক? তাহলে সেইভাবেই তারা ভোট দেবেন। আর তারা যদি বিগত 46-47 বছর ধরে যে কেন্দ্র বিরোধী আস্ফালন শুনতে আমরা অভ্যস্ত, তারা যদি মনে করেন না সেটাই তাদের স্টেপল, তারা তাহলে তাই করবেন। ইতিহাস কি ক্ষমা করবে? ভবিষ্যৎ প্রজন্ম কি ক্ষমা করবে? এই নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক এবং অবশ্যই বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দর সঙ্গে। যদিও আমার সঙ্গে যখন তিনি টেলিফোনে সাক্ষাৎকারটা দিয়েছেন তখন তার পরিচয় বিজেপির মুখপাত্র হিসাবে নয়, আমি তাকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবেই প্রশ্ন করেছিলাম। শুনে নিন বিমল বাবু কি বললেন। বিমলদা, আপনার হিসেবে বিজেপি কটা আসন পেতে পারে? ইতিমধ্যেই অমিত শাহ প্রথমে বলেছিলেন 35, এখন লক্ষ্যমাত্রা কমিয়ে 30 করেছেন। আপনার কি মনে হচ্ছে না ওভার অ্যাম্বিশাস এই দাবি? একটা কথা বলি, উনি 35-এর লক্ষ্যমাত্রা দিয়েছিলেন একটা সভায়, পরিষ্কার বলেছিলেন। কি বলেছিলেন একদম লাইন ধরে আমি বলে দিতে পারি যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে 35টা আসন দিন, পশ্চিমবঙ্গের এই সরকারটা তারারা ফু হয়ে যাবে। ঠিক একদম লাইন ধরে বলে দিলাম আমি। তারারা ফু মানে ওই ম্যাজিকে উধাও হয়ে যাওয়া, সেইটা হয়ে যাবে। অর্থাৎ 35টা আসন পেলে যে চাপ তৈরি হবে একেবারে ম্যাজিকের মতো
এই সরকারটা উবে যেতে পারে, এইটা তিনি বলতে চেয়েছিলেন। আমি একেবারে কোড আনকোড কথাটা বললাম, আপনি পুরনো তার বক্তব্যগুলো চেক করে নিতে পারেন। এবং পরবর্তীকালে একাধিক আলোচনায় তিনি একটা উঁচু টার্গেট অবশ্যই দিয়েছেন, এবং সেটা 25-এর বেশি, সাম্প্রতিককালে 30-এর কথাটা চলে আসছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি যেহেতু নিজে দীর্ঘদিন ধরে রাজনীতি চর্চা করেছি, এখনো করি, বিশ্লেষণ করি, এবং জনমত সমীক্ষা নিয়ে কাজও করেছি কিছু। আমি তো আর নিজে কোনো জনমত সমীক্ষা করিনি, অত পয়সাও আমার নেই, কিন্তু আমি বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠীর যে রিপোর্ট গুলো দেখেছি এবং যেগুলো বেরিয়েছে, এখন ভোট হয়ে গেলে সেগুলো শুরু হয়ে গেলে সেগুলো তো আর বের করা যায় না। আমি সেগুলোকে যদি পাশাপাশি রেখে অ্যানালাইজ করি, আমি দেখতে পেয়েছি যে বিগত 5 থেকে 6 মাসে বা 1 বছর সময় বিজেপির ভোট কিন্তু ক্রমে বেড়েছে, এবং সেই অনুযায়ী আসনের পরিমাণও বেড়েছে। যেটা আপনার দেখুন 2023 সালের ডিসেম্বর জানুয়ারিতে একাধিক জনমত সমীক্ষক গোষ্ঠী তারা বিজেপিকে ওই 320-25 দেখাচ্ছিল, কেউ দেখাচ্ছিল 310 ইত্যাদি। প্রায় প্রত্যেকেই 340 পের করে দিয়েছে, কেউ 350 পার করেছে, কেউ 377 দেখিয়েছে। কটা পাবেন আপনারা? বিজেপি একটা জনমত সমীক্ষক গোষ্ঠী 411 দেখিয়েছে। এবার আপনি যদি পশ্চিম বাংলায় আসেন, আপনি দেখবেন পশ্চিম বাংলাতেও অদ্ভুত ঘটনা ঘটেছে, যেটা বিজেপির পক্ষে যেতে পারে। যে এক সময় দেখানো হচ্ছিল বিজেপির ভোটটা ওই 40 এদিক ওদিক। মনে রাখবেন বিগত বিধানসভা নির্বাচনেও কিন্তু বিজেপি 40 কাছাকাছি পেয়েছে, 38 পয়েন্ট সামথিং, 39-এর কাছাকাছি। আগের লোকসভা নির্বাচনে বিজেপি 40 একটু বেশি, 40.5 মতো ভোট পেয়েছিল। অর্থাৎ এই 38, 39, 40, 41 এইটা হচ্ছে বিজেপির একটা কনস্ট্যান্ট ভোট। গত 2-3 বছর ধরে একটা জায়গায় কিন্তু রয়েছে, কমেনি খুব একটা। এটা যে কোনো দলের পক্ষে খুব কৃতিত্বের, কারণ ভোটটা কমে যায়নি। এবার আপনি দেখুন শতাংশেও আসনে কিভাবে বলছি, সেটা আমি বলছি বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী, সে সি ভোটার হতে পারে বা আরো অনেকে হতে পারে, তারা নাম আর বেশি করব না, তারা কিন্তু এখন দেখাচ্ছে বিজেপি 42 ক্রস করে 43, 44 হয়ে যেতে পারে। এবং সেদিন এনডিটিভির একটা সমীক্ষায় দেখলাম যে বিজেপি যদি তার 5% ভোট শেয়ার হয় তাহলে 30 ক্রস করবেই। অর্থাৎ টোটাল ভোট শেয়ার যত বাড়বে সিট তো তত বাড়বে, কারণ পশ্চিম বাংলায় একটা বড় অংশের আসন, খুব মার্জিনাল আসন, 40-50 হাজার ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। এই অবস্থায় বিজেপির ভোট বাড়লে বিজেপি বাড়বে। উত্তরবঙ্গে বিজেপি আসন রক্ষা করতে পারবে বলে আমার মনে হয়। আমি উত্তরবঙ্গ ঘুরে এসেছি, কিন্তু দক্ষিণবঙ্গ যেখানে তৃণমূল সাংগঠনিকভাবে এখনো অনেক শক্তিশালী, সেখানে বিজেপির কি বলবো ভালো পারফরমেন্স করা এটা আপিল টাস্ক নয়, কি মনে না? দেখুন, পশ্চিমবাংলায় রাজনীতি করাটাই একটা আপিল টাস্ক। ভোট তো আরো দূরের কথা, রাজনীতি করাটাই এখানে আপিল টাস্ক। তো সেই টাস্ক তো মানুষজন করে চলেছে। সিপিএম এর আমলেও খুব আপিল টাস্ক ছিল, সিপিএম ওয়াজ মোর অর্গানাইজ। এরা তো একটা অদ্ভুত প্ল্যাটফর্ম টাইপের দল, এরা অত অর্গানাইজ নয়। ন্যাচারালি আপনার একটা পয়েন্ট আমি একটু পার্সিয়ালি ডিফার করব, যে তৃণমূলের সংগঠন শক্তপোক্ত একেবারেই নয়, বিকজ দেয়ার ইজ নো অর্গানাইজেশন অফ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত দল, কিছু লোক জোট বেঁধেছে প্রত্যেকের কিছু পাওয়ার আশায়, ফলে সাংগঠনিক শক্তি তার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তৃণমূলের কিচ্ছু নেই। ক্ষমতা আছে, সবাই তৃণমূল করছে, কারণ সেটা দেখিয়ে কামানো যাচ্ছে। যেদিন ক্ষমতা থাকবে না সেটা চলে যাবে। ফলে এটাকেই আপনি যদি সংগঠন বলেন বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এখন কথা হচ্ছে এরা একটা ব্যাপার থাকে, এরা কিন্তু পায় ততক্ষণ থাকে, যখনই মানে কিচ্ছু না পায় এই লোকগুলো কিন্তু পালিয়ে যায়। অজিত চৌধুরী সম্পর্কে আপনার কি মূল্যায়ন? আমি আগেরটা শেষ করে নি। নর্থ বেঙ্গলে যেটা আমরা শুধু আপনি বললেন ঠিকই, ইভেন গতকাল আমি মালদা অঞ্চলেরই একাধিক মানুষ যারা পার্টি করে না, তারা অধ্যাপনা করে, শিক্ষকতা করে, এরকম কয়েকটা লোকের সঙ্গে কথা বলছিলাম, ওরা পরিষ্কার বলল এবার কিন্তু সাউথ মালদা অর্থাৎ শিল্পা মিত্র চৌধুরী যেখানে দাঁড়িয়েছেন, ওনার জেতার সম্ভাবনা যথেষ্ট বেশি। কারণ ওখানে ভোটের যা প্যাটার্ন উনি আমাকে ব্যাখ্যা করলেন, তাতে কিন্তু গতবারে মাত্র 8,500 ভোটে হেরেছিলেন, এবার কিন্তু তিনি বেরিয়ে যেতে পারেন।
নর্থ মালদা তো গতবারে আমাদের জেতা আসন। ফলে এই জায়গাগুলো কোনোটাই তৃণমূলের পক্ষে খুব ভালো নয়। এবং আমার যেটা মনে হয়েছিল রায়গঞ্জ আসন প্রথমে ইনিশিয়ালি হয়তো বিজেপি লড়াইয়ের মুখে পড়বে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ভিক্টর দাঁড়ানোর ফলে ও একদিকে বিজেপির পক্ষে ভোট কনসেন্ট্রেশন, অন্যদিকে ভোটগুলো ভাগ হয়ে যাওয়া, তাতে গতবারে দেবশ্রী চৌধুরী যেটা মিরাকল করেছিলেন এবারেও কিন্তু বিজেপি প্রার্থী মিরাকল করতে পারেন। এবার আপনার কথায় আসি, অধীর চৌধুরী কি করেন। দেখুন, অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে একটা অদ্ভুত রাজনীতি করেন, উনি তো মাটিটাকে চেনেন। ফলে মুর্শিদাবাদের পলিটিক্যাল ডাইনামিক্স গুলো উনি খুব ভালো বোঝেন বলেই দীর্ঘদিন ধরে কোথাও তিনি মাইনরিটি সম্প্রদায়ের রক্ষাকর্তা মসিহা, আবার শহরাঞ্চলে বা যেখানে মেজরিটি হিন্দুরা রয়েছে তাদের কাছে তাদের রক্ষাকর্তা, এই রাজনীতিটা চালিয়ে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম তিনি কিন্তু গভীরতর চ্যালেঞ্জের মুখে পড়ে গেছেন এবং সেই চ্যালেঞ্জ থেকে বেরোতে পারছেন না, সমস্যা থেকে, যার জন্যই মাঝে মাঝে উনি টেম্পার লুজ করছেন। কিরকম বলি, আপনি জানেন এবারে রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তি যেসব জায়গায় হয়েছে তার ম্যাক্সিমামটা কিন্তু ওই অঞ্চলেই হয়েছে, ওই অঞ্চলে হয়েছে। মানুষ রামনবমী মিছিল করেছে অথচ সমস্যা তৈরি হয়েছে। এবং এর ইম্প্যাক্ট কিন্তু বারবার পড়ছে অধীর চৌধুরীর ওপরেই পড়বে। এমন নয় যে তিনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন, মোটেই না। এটা লোকাল ক্রিমিনালটা করেছে এবং প্রশাসন সেগুলোকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে। মিছিলের উপর বোমা মারা হয়েছে, মানুষ মার খেয়েছে, মানে ছবি বেরোচ্ছে, মানুষ জখম হয়েছে, শোভাযাত্রা করতে গিয়ে মার খেয়েছে, প্রশাসন ব্যর্থ হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা যত ঘটবে মানুষ কিন্তু তত বুঝতে পারবে যে এই রাজ্যের প্রশাসনটা যতটা ব্যর্থ, সে প্রশাসনকে রুখতে পারবে কে? অধীর চৌধুরী পারবেন, কখনো পারবেন না। ফলে সেটা পারবে বিজেপি। ফলে বিজেপির দিকে মানুষের একটা কনসেন্ট্রেশন বাড়বে। প্লাস মুর্শিদাবাদে কিন্তু বিজেপির প্রার্থী স্থানীয় একজন ডাক্তারবাবু, অত্যন্ত জনপ্রিয়। এবারে তাই বলবো আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, যে অধীর চৌধুরী ইজ ইন ডিপ ট্রাবল দিস টাইম। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম কি সংসদে যেতে পারবেন? কোনোভাবে নয়, এটা আমি আর নিশ্চিন্ত হয়ে বলতে পারি। কোনোভাবে নয়, কোনোভাবে পাবেন না। দেখুন, সিপিএম কিন্তু পশ্চিমবাংলায় একটা আসনও জেতার লক্ষ্য নিয়ে দাঁড়ায়নি। ওদের লক্ষ্য 6-7% ভোট পাওয়া, আর যদি ফোকটে একটা আসন সিট পাওয়া যায়। কারণ আপনি একে বালানের ওই ফ্যানাটিক কলটা শোনেননি যে আপনারা চেষ্টা করুন, কেরালার ওই নেতা, যে আমাদের সিম্বলটাও চলে যাবে যদি জাতীয় দল হিসেবে আমরা স্বীকৃতি হারাই, অন্য যে কেউ অন্য রাজ্যে কাস্তে হাতুড়ি তারা নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, আমরা বিপদে পড়ে যাব। সিপিএম কিন্তু চাইছে তাই দমদমে সুজন চক্রবর্তীকে চাম্পাহাটি থেকে নিয়ে এসছে। এবং তাই আপনি দেখবেন যে সেলিমের মতো লোক হার নিশ্চিত জেনে ও মুর্শিদাবাদে চলে গেছেন। আরএসপির হাত থেকে কেড়ে নিয়ে ইয়েতে বরানগরে দাঁড়িয়ে পড়েছে এত বয়স্ক ভট্টাচার্য, আমাদের কি জানো, তন্ময় ভট্টাচার্য। ফলে এগুলো সিপিএম এর লক্ষ্য একটাই, জামানত তো বাঁচাতে পারবে না, কিন্তু 5-6%-7% ভোট পেয়ে যদি অন্তত একটা আসন অন্য রাজ্য থেকে জুটিয়ে নেয় তাহলে জাতীয় দলের স্ট্যাটাসটা রাখা। সিপিএম এর কোনো সম্ভাবনা নেই, সেলিমের তো কোনো নেই। অনেক বামপন্থী বন্ধু বলছেন দমদমে নাকি সুজন জিতবেন, আপনি তো দমদমের মানুষ। একটা কথা বলি, গতবারে নেপালদেব ভট্টাচার্য 1,67,000 না কত ভোট পেয়েছিলেন, 1.5 লক্ষের বেশি। এবারে সুজন চক্রবর্তী, এবারে কিন্তু পরিস্থিতি 5 বছর অনেক বদলে গেছে। এবারে মোদীকে সামনে রেখে ভোট হচ্ছে। গতবারে 2019-এ ভারতীয় জনতা পার্টি 50-র একটু বেশি সংখ্যক বুথে, 50%-এর বেশি সংখ্যক বুথ, হ্যাঁ বলুন, সংগঠন অনেক শক্তপোক্ত। ফলে এবং সিপিএম এর শক্তি আরো কমেছে। লোকে আস্তে আস্তে এই যে সিপিএম এর এক ধরনের নস্টালজিয়া, আমরা এই লড়েছি, আমরা ভিয়েতনাম করেছি, আমরা অমুক করেছি, তুসুক করেছি, সেগুলো থেকে বেরিয়ে আসছে। কারণ এই যে বামপন্থীরা বলতো না মেটেরিয়ালিস্টিক, সত্যি মেটেরিয়ালিস্টিক মানুষ হয়ে গেছে। সেই মেটেরিয়ালিজমে এই বামপন্থীদের কোনো ভূমিকা আছে? তারা এখন আইডিয়ালিস্ট হওয়ার চেষ্টা করছে। দেখো বামপন্থীদের আইডিয়াকে ভোট দাও, কি সত্যি অদ্ভুত ব্যাপার। যে বামপন্থা মেটেরিয়ালিজমকে চর্চা করে মেটেরিয়াল ওয়ার্ল্ডে তারাই হারিয়ে গেছে, তারাই এখন হেগেলিয়ান আইডিয়ালিজমকে দিয়ে মানুষের মনোজগৎকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অসম্ভব, হবে না। কোনোভাবে বামপন্থীরা এখানে কিচ্ছু করতে পারবে না। সুজন চক্রবর্তী জেতা তো দূরের কথা, ডিস্ট্যান্ট থার্ড হবে, আমি এইটুকু বলে দিলাম। আমার শেষ প্রশ্ন, ডায়মন্ড হারবারে শঙ্কুদেব পান্ডা, কৌস্তুভ, এইসব নাম শোনা যাচ্ছিল, রুদ্রনীল, এরা কেউই প্রার্থী হননি।
শেষ পর্যন্ত ভূমিপুত্র ববির উপরই ভরসা রেখেছেন বিজেপির নেতারা। অনেকে বলছেন যে ডায়মন্ড হারবার সিটটা অভিষেককে ছেড়েই দেয়া হলো। আপনার কি মনে হয় যে ভূমিপুত্র ববি অভিষেককে বেটার চ্যালেঞ্জ জানাতে পারবেন বহিরাগত সেলিব্রিটি প্রার্থীর থেকে? অনেকের চেয়ে বেশি পারবে। আমি কারোর সঙ্গে তুলনায় যেতে চাই না, যাদের কথা বললেন শঙ্কু বা আমাদের রুদ্র বা আমাদের কৌস্তব বাগচি, প্রত্যেকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে এবং তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, ওরা ভালো ছেলে, আমি তাদের সঙ্গে কারোর তুলনা করব না। কিন্তু এখানে যে পলিসিটা নিয়েছে পার্টি অভিষেক ববিকে দাঁড় করানো, অভিজিৎ দাস ববি কিন্তু ওখানে ডায়মন্ড হারবারের একাধিকবার ও মানে অনেকদিন ধরে ওখানে প্রেসিডেন্ট ছিল ওই সাংগঠনিক জেলা। দুই হচ্ছে 2009 এবং 2014-তে নিজে নির্বাচনে লড়াই করেছে। ও প্রথমবারে 37,000-এর কিছু বেশি ভোট পেয়েছিল, সেইটা 5 বছর পরেই 2 লক্ষ বাড়িয়ে 2 লক্ষের বেশি হয়ে যায়, 2 লক্ষ সামথিং ভোট পেয়েছিল। তখন কিন্তু একার চেষ্টায় ও লড়েছিল। আর আমি ব্যক্তিগতভাবে একটু চিনি, একটু আবেগপ্রবণ, কিন্তু ও খুব লড়াকু ছেলে, ফলে ও লড়ে যাবে চিন্তা নেই। এবং আমরা স্থানীয় প্রার্থী দিলাম, একটা লড়াকু ছেলে দিলাম, বাঙালির মানে এই কলকাতার বাঙালিদের একটা অংশ বলতে শুরু করেছে আমরা নাকি ছেড়ে দিলাম। কি অদ্ভুত কথাবার্তা এগুলো। লোকে তো স্থানীয় প্রার্থী দেওয়া হলো আরো যাতে বেটার লড়াই করতে পারে। আমি বলবো ওখানে তৃণমূল প্রার্থী আগে ববির সঙ্গে লড়াই করে জিতুন, তো তারপর বাকিদের কথা ভাববেন। কঠিন লড়াই। থ্যাংক ইউ বিমল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.